আচ্ছা, আজকের ম্যাথটা যে আমরা সলভ করব, এই ম্যাথে একটু ঝামেলা আছে। হ্যাঁ, এই ম্যাথটা আমাদের পুরো মানে মানে এই সমচ্ছেদ বিন্দুর পুরো কনসেপ্টটা আর কি আমাদের বুঝতে হবে এই ম্যাথটা সলভ করতে গেলে। হ্যাঁ, তো এই ম্যাথটি স্টার্ট করার আগে আচ্ছা, আমরা এখন ক্লাস স্টার্ট করতেছি, আগেরগুলো কেটে দিন। আচ্ছা দেখো স্যার, আমরা যদি এই ম্যাথটা সলভ করতে চাই, এই ম্যাথটা সলভ করতে গেলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দুর পুরো কোর কনসেপ্টটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা দেখো, আমরা কিন্তু বিক্রয়কে 4 ভাগ করতে পারি। যেমন আমরা সমচ্ছেদ বিন্দুর ভিত্তিতে বিক্রয়কে কয় ভাগ করি? মোট বিক্রয় থেকে সমচ্ছেদ বিক্রয়টাকে বাদ দিই, তাহলে রেস্ট অফ দ্য সেলস বা বিক্রয়ের অবশিষ্ট অংশটাকে আমরা কি বলি? নিরাপত্তা প্রান্ত, তাই না? তাহলে মোট বিক্রয় কয় ভাগ হচ্ছে? মোট বিক্রয়ের যেই অংশটা প্রতিষ্ঠানের স্থির ব্যয় বহনের জন্য প্রয়োজন হয় সেটাকে আমরা কি বলি? সমচ্ছেদ বিক্রয়, তাই না? বা সমচ্ছেদ বিন্দু। আর যে অংশটা থেকে আমরা মুনাফা পাই মোট বিক্রয়ের, ওই অংশটাকে কি বলা হয়? নিরাপত্তা প্রান্ত। ওকে, তো দেখো, মোট বিক্রয়ের যে অংশটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু বা সমচ্ছেদ বিক্রয়, ওই অংশের দত্তাংশটা যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা কি পেয়ে যাব বলো তো? স্থির ব্যয় পেয়ে যাব। কি পেয়ে যাব? স্থির ব্যয়। তার মানে নিরাপত্তা সমচ্ছেদ বিন্দুর বা সমচ্ছেদ বিক্রয়ের যে দত্তাংশ, ওই দত্তাংশটা হচ্ছে স্থির ব্যয়ের সমান, রাইট? তো যদি তোমাকে বলে স্থির ব্যয় বের করো, তাহলে তুমি কি করবা? সমচ্ছেদ বিক্রয়ের দত্তাংশ নির্ণয় করবা। যে রেজাল্টটা পাবা, ওই রেজাল্টটাই কি হয়ে যাবে বলো তো? স্থির ব্যয়। অথবা স্থির ব্যয়কে তুমি ভাগ দিবা কি দিয়ে? দত্তাংশ অনুপাত দিয়ে। তাহলে কি পেয়ে যাবা? সমচ্ছেদ বিক্রয়। দেখো, আমি তোমাদেরকে বিষয়টা একটু দেখাই। সাপোজ আমি এখানে লিখতেছি মোট বিক্রয়। এই ম্যাথটা করার আগে আমি এই কনসেপ্টটুকু একটু আলোচনা করে নিচ্ছি যাতে তোমরা ম্যাথটা বুঝতে পারো। তাহলে মোট বিক্রয়ের একটা অংশ কি? ব্রেক ইভেন পয়েন্ট। আরেকটা অংশ কি বলো তো? নিরাপত্তা প্রান্ত, রাইট? তো ব্রেক ইভেন পয়েন্টের বৈশিষ্ট্য কি? ব্রেক ইভেন পয়েন্টের যে দত্তাংশ, এই দত্তাংশটা কার সমান? যে ব্রেক ইভেন পয়েন্টকে আমি যদি গুণ দিই দত্তাংশ অনুপাত দিয়ে, তাহলে যে রেজাল্টটা পাবো, এই রেজাল্টটা কার সমান হবে? ফিক্সড কস্টের সমান। আর নিরাপত্তা প্রান্ত, এটাকে যদি আমি গুণ দিই দত্তাংশ অনুপাত দিয়ে, সেক্ষেত্রে আমরা যে রেজাল্টটা পাবো, এই রেজাল্টটা কার সমান হবে? মুনাফার সমান। কার সমান? তাহলে বিক্রয়টাকে কয় ভাগ করা হচ্ছে? 2 ভাগ। সমচ্ছেদ বিক্রয় বা ব্রেক ইভেন পয়েন্ট, যার দত্তাংশটা কার সমান? ফিক্সড কস্ট বা স্থির ব্যয়ের সমান। বিক্রয়ের আরেকটা পার্ট হচ্ছে কি? আমরা যদি মোট বিক্রয় থেকে ব্রেক ইভেন পয়েন্ট বাদ দিই, সমচ্ছেদ বিন্দু বাদ দিই, তাহলে আমরা কি পাবো? এই নিরাপত্তা প্রান্তের যে দত্তাংশ, এই দত্তাংশটা কার সমান? মুনাফার সমান। তাহলে বল, আমরা কি একটা ফর্মুলা লিখতে পারি? ধরো আমি একটা ফর্মুলা লিখলাম এইটা দিয়ে, যে ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন, দেখো ফর্মুলাটা কি লিখলাম? ফর্মুলা হলো এক, ব্রেক ইভেন পয়েন্ট গুণ দত্তাংশ অনুপাত ইকুয়াল, এটা কি হবে বলো? ফিক্সড কস্ট। এটা না? আচ্ছা, এই ফর্মুলাটাকে যদি আমি এইভাবে বানাই, যে ফিক্সড কস্ট ইকুয়াল, আচ্ছা সরি, এই ফর্মুলাটা, এটা তো আমরা জানলাম নাকি? ব্রেক ইভেন পয়েন্টের দত্তাংশ হচ্ছে কি? ফিক্সড কস্ট। এখন আমি যদি বলি যে ব্রেক ইভেন পয়েন্ট ইকুয়াল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই দত্তাংশ অনুপাত, তাহলে বলো ভুল হবে? ভুল হবে? নো। এই ফর্মুলাটা আমরা শিখেছিলাম না? অবভিয়াসলি এই রেজাল্টটা কি হবে বলো তো? টাকা। এখানে ব্রেক ইভেন পয়েন্টটা কি? টাকায়। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট টাকাকে আমরা দত্তাংশ অনুপাত দিয়ে যদি গুণ করি, তাহলে কি হয়? ফিক্সড কস্ট পাওয়া যায়। সো আমরা যদি ফিক্সড কস্টকে দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ দিই, আমরা কি পেয়ে যাব? ব্রেক ইভেন পয়েন্ট টাকা পেয়ে যাব, রাইট? এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, এবার দেখো আমি আরেকটা জিনিস বুঝাই। ধরো নিরাপত্তা প্রান্ত, নিরাপত্তা প্রান্ত, অবভিয়াসলি এটা কি হবে? টাকা হবে। নিরাপত্তা প্রান্তের দত্তাংশ অনুপাত গুণ করলে কি পাওয়া যায়? মুনাফা পাওয়া যায়। কি পাওয়া যায়?
তাহলে নিরাপত্তা প্রান্ত টাকাকে আমরা গুণ দিচ্ছি কি দিয়ে? দত্তাংশ অনুপাত দিয়ে। সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাচ্ছি বলো তো? মুনাফা পেয়ে যাচ্ছি, রাইট? আচ্ছা, এখানে কি পেয়েছিলাম? ব্রেক ইভেন পয়েন্টকে দত্তাংশ অনুপাত দিয়ে গুণ করলে, আর নিরাপত্তা প্রান্তকে দত্তাংশ অনুপাত দিয়ে গুণ করলে মুনাফা। এখন যদি আমি চাই নিরাপত্তা প্রান্ত নির্ণয় করতে, পারবো নাকি পারবো না? নিরাপত্তা প্রান্ত টাকা ইকুয়াল কি হবে বলো তো? মুনাফা ডিভাইডেড বাই দত্তাংশ অনুপাত। হয় নাকি হয় না বলো? হয়। ওকে, ফাইন। তাহলে দেখো, এই ফর্মুলাটা আমাদের জানা আছে নাকি নাই? এটা কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু এই ফর্মুলাটা, ওই যে নিরাপত্তা প্রান্ত বের করার এই ফর্মুলাটা কিন্তু আমরা শিখেছিলাম না? মুনাফাকে আমরা কি দিয়ে ভাগ দিব? দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ দিব। তাহলে আমরা কি পেয়ে যাব? নিরাপত্তা প্রান্ত। আর ফিক্সড কস্টকে আমরা দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ দিব। তাহলে আমরা কি পেয়ে যাব? ব্রেক ইভেন পয়েন্ট টাকা। তোমরা কি এই কনসেপ্টটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, যদি তোমাদেরকে বলে মুনাফার পরিমাণ নির্ণয় করো, আমরা কি লিখি? মোট বিক্রয় বাদ মোট পরিবর্তনশীল ব্যয় পাই কি? দত্তাংশ বাদ স্থির ব্যয় পাই কি? মুনাফা। এই ফরম্যাটটা আমরা ইউজ করি ইউজুয়ালি। এর আগের ম্যাথগুলোতে কিন্তু আমরা ওই ফর্মুলাটাকে ইউজ করেছি, রাইট? বা টেবিল ফরম্যাটটাকে আমরা ইউজ করেছি। কিন্তু যদি মোট বিক্রয়, মোট পরিবর্তনশীল ব্যয় এই তথ্যগুলো না থাকে, তখন কি আমরা ওই টেবিলটা ফলো করতে পারবো না? তখন আমরা মুনাফা নির্ণয়ের জন্য আমরা কিন্তু এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। ওকে, যদি টেবিলটা ব্যবহার করা না যায় মুনাফা নির্ণয় করার জন্য, সেক্ষেত্রে আমরা কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে মুনাফা নির্ণয় করতে পারি। এটা হলো অল্টারনেটিভ মেথড ফর ক্যালকুলেটিং প্রফিট। ওকে স্যার, বুঝতে পেরেছো সবাই? গুড। তাহলে আসো এখন আমরা এই ম্যাথটাকে একটু দেখি এখানে কি কি বলছে। আচ্ছা, তো আমরা এবার কোয়েশ্চেনটা পড়ি। হ্যাঁ, তো আমাদের এই বিষয়গুলো এখানে লাগতে পারে। আমরা এখন কোয়েশ্চেনটা পড়ি, দেখো কি বলছে। আচ্ছা, মোশন লিমিটেড বাংলাদেশের একটি সুপ্রতিষ্ঠিত প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী কোম্পানি। বর্তমানে তারা উন্নত মানের ডিজিটাল ক্যামেরা প্রস্তুতের কথা বিবেচনা করছে। আচ্ছা, তারা ডিজিটাল ক্যামেরা বানাবে, তৈরি করবে। প্রাথমিক অবস্থায় তারা 2টি মডেলের ক্যামেরা প্রস্তুত করবে। আচ্ছা, মডেল দ্বয়ের সম্ভাব্য ব্যয় ও মুনাফার প্রাক্কলিত চিত্র নিচে দেয়া আছে। তাহলে দেখো, মোশন লিমিটেড কোম্পানি তারা কি করতে চাচ্ছে? ক্যামেরা তৈরি করতে চাচ্ছে, এবং তাদের 2টা প্রস্তাবনা আছে। একটা হলো মডেল 1, আরেকটা কি মডেল 2। এবং এই 2টা মডেলের আয় এবং ব্যয় সংক্রান্ত তথ্যগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। ওকে, তো আমরা একটু দেখি কি কি তথ্য দেয়া আছে। আচ্ছা, মডেল 1 এটা যদি তৈরি করা হয়, তাহলে এটা বিক্রি করে পাওয়া যাবে কত টাকা? 1 কোটি টাকা। এবং এটার পরিবর্তনশীল ব্যয় কত? 70 লাখ। দত্তাংশ কত? 30,000। এই দত্তাংশকে আমরা কিন্তু কন্ট্রিবিউশন মার্জিনও বলতে পারি, অথবা অনুদানও বলতে পারি। দত্তাংশ, কন্ট্রিবিউশন মার্জিন, অনুদান, তিনোটা কথাই কি স্যার? সেম। ওকে, আচ্ছা, এখান থেকে বাদ দেওয়া হয়েছে স্থির ব্যয় 20 লাখ। সো মুনাফা পাওয়া গেল কত? 10 লাখ টাকা। তাহলে মডেল 1 যদি তুমি চুজ করো, সেক্ষেত্রে তোমার মুনাফা হবে কত? 10 লাখ। ওকে, আবার আসো, যদি তুমি মডেল 2 চুজ করো, সেখানে বিক্রয় মূল্য কত? 1 কোটি। ওকে, পরিবর্তনশীল ব্যয় কত? 20 লাখ। তোমার দত্তাংশ কত? 80 লাখ। স্থির ব্যয় 70 লাখ। এবং তুমি মুনাফা পাবা কত? সেম, 10 লাখ। তার মানে মডেল 1 এর মুনাফা 10 লাখ, মডেল 2 এর মুনাফাও কি 10 লাখ। অথচ ডিফারেন্সটা দেখো, মডেল 1 এর স্থির ব্যয় কত? 20 লাখ, বাট মডেল 2 এর স্থির ব্যয় 70 লাখ। আবার মডেল 1 এর পরিবর্তনশীল ব্যয় কত? 70 লাখ, বাট স্থির ব্যয় কত? 20 লাখ। যদিও মুনাফা সেম, কিন্তু মডেল 1 আর মডেল 2 এই 2টা মডেলের পরিবর্তনশীল ব্যয়টা কি সেম? নো, ডিফারেন্ট। আচ্ছা, মডেল 1, মডেল 2 এই 2টার স্থির ব্যয় কি সেম? নো, ডিফারেন্ট। বাট প্রফিটটা কি সেম। তাহলে যদিও প্রফিট সেম, তথাপি পরিবর্তনশীল ব্যয়টা, স্থির ব্যয়টা কি না? সেম না, ডিফারেন্ট।
সো যদি মডেল 1 মডেল 2-র মধ্যে তুমি কোনো পরিবর্তন কখনো দেখো, তাহলে এই পরিবর্তনগুলোর রিজন কি? কাকে তুমি এই পরিবর্তনের জন্য দায়ী করবা? পরিবর্তনশীল ব্যয়কে এবং স্থির ব্যয়কে। ওকে, আচ্ছা। তো বলছে নগদ আন্তঃপ্রবাহ কাকে বলে? আমরা তো সবাই জানি আমাদের কাছে যে টাকা আসে সেই টাকাগুলোকে বলা হয় কি? নগদ আন্তঃপ্রবাহ। যে কোনো কারণে আমরা যদি টাকা পাই, আয় থেকে হোক, দায় থেকে হোক, মূলধনের মাধ্যমে হোক, টাকা পেলে সেটাকে আমরা কি নামে ডাকবো? নগদ আন্তঃপ্রবাহ। আচ্ছা, কি বললো? প্রতি ইউনিটের বিক্রয় মূল্য কোম্পানির ব্রেক ইভেন পয়েন্টকে কিভাবে প্রভাবিত করে? প্রতি ইউনিট বিক্রয় মূল্য, স্যার প্রতি ইউনিট বিক্রয় মূল্য, এটাকে আমরা কি নামে ডাকতে পারি বলো তো? সেলিং প্রাইস পার ইউনিট, রাইট? তো যেটা বলতেছিলাম যে প্রতি ইউনিটের বিক্রয় মূল্য বা প্রতি এককের বিক্রয় মূল্য, এটাকে আমরা কি বলি বলো তো? সেলিং প্রাইস পার ইউনিট, রাইট? আচ্ছা, এখন তুমি যদি ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করতে চাও, দেখো ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করতে চাইলে আমরা ফর্মুলাতে কি, মানে ফর্মুলাটা কিভাবে লিখি? ফিক্সড কস্ট, নিচে কি লিখি? সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। আমরা এটা লিখি না বলো? এটাই তো। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয়ের জন্য আমার কাকে ব্যবহার করতে হয়? ফিক্সড কস্টকে। কাকে? সেলিং প্রাইসকে। কাকে? ভ্যারিয়েবল কস্টকে। এখানে দেখো এই যে ফিক্সড কস্টটা কি বলো? ব্যয়। ফিক্সড কস্টটা কি? ভ্যারিয়েবল কস্টটাও কি? ব্যয়। সেলিং প্রাইসটা কি? আয়। সেলিং প্রাইসটা কি? আয়। তো দেখো ব্রেক ইভেন পয়েন্টের সাথে ব্যয়ের সম্পর্ক হলো পজিটিভ, আর ব্রেক ইভেন পয়েন্টের সাথে আয়ের সম্পর্কটা কি স্যার? নেগেটিভ। আমরা কি বুঝতে পারতেছি? ব্রেক ইভেন পয়েন্টের সাথে ব্যয়ের সম্পর্ক কি? পজিটিভ। আর ব্রেক ইভেন পয়েন্টের সাথে আয়ের সম্পর্ক কি? তাহলে দেখো ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করার সময় তোমার কাকে ইউজ করতে হয়? ফিক্সড কস্ট। এটা কি? ব্যয়। তার মানে ফিক্সড কস্টের সাথে ব্রেক ইভেন পয়েন্টের সম্পর্ক আছে না নাই? কোন ধরনের সম্পর্ক? পজিটিভ সম্পর্ক। ফিক্সড কস্ট যত বাড়বে ব্রেক ইভেন পয়েন্ট তত বাড়বে, ফিক্সড কস্ট যত কমবে ব্রেক ইভেন পয়েন্ট তত কমবে, রাইট? আবার তুমি যদি ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করতে চাও, ভ্যারিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয় দরকার হয় নাকি হয় না? হয়। তাহলে ব্রেক ইভেন পয়েন্টের সাথে ভ্যারিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়ের সম্পর্ক আছে না নাই? আছে। কোন ধরনের সম্পর্ক? পজিটিভ। কোন ধরনের? কারণ এই যে পরিবর্তনশীল ব্যয়টাও তো ব্যয়, স্থির ব্যয় যেমন ব্যয়, পরিবর্তনশীল ব্যয়টাও কি? ব্যয়। তাহলে ব্যয়ের সাথে ব্রেক ইভেন পয়েন্টের সম্পর্ক কেমন? পজিটিভ। সো যদি ভ্যারিয়েবল কস্ট বাড়তে থাকে, পরিবর্তনশীল ব্যয় বাড়তে থাকে, ব্রেক ইভেন পয়েন্টও কী হবে? বাড়তে থাকবে। যদি ভ্যারিয়েবল কস্ট কমতে থাকে তাহলে বা পরিবর্তনশীল ব্যয় কমতে থাকে, তাহলে ব্রেক ইভেন পয়েন্টটাও কী হবে? কমতে থাকবে। বুঝছো স্যার? ওকে, তাহলে আমরা বলতে পারি ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট, স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় যদি বাড়ে তাহলে ব্রেক ইভেন পয়েন্টটাও কী হবে? বাড়বে। যদি এই দুইটা কমে তাহলে ব্রেক ইভেন পয়েন্টটাও কী হবে? কমবে। আচ্ছা, তুমি যখন ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করবা বলো, তখন সেলিং প্রাইস ব্যবহার হয় নাকি হয় না? বিক্রয় মূল্য ব্যবহার হয় নাকি হয় না? তাহলে ব্রেক ইভেন পয়েন্টের সাথে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইসের সম্পর্ক আছে না নাই? আছে। এখন সেলিং প্রাইসটা কি? ব্যয় না আয়? আয়। ব্রেক ইভেন পয়েন্টের সাথে আয়ের সম্পর্কটা কি? নেগেটিভ। তাহলে যদি ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট আনচেঞ্জড অবস্থায়, অপরিবর্তিত অবস্থায় শুধুমাত্র সেলিং প্রাইস বাড়ে, তাহলে ব্রেক ইভেন পয়েন্টটা কী হবে? কমবে। বুঝতে পারছো? যদি ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট আনচেঞ্জড বা অপরিবর্তিত অবস্থায় শুধুমাত্র সেলিং প্রাইস বাড়ে, ব্রেক ইভেন পয়েন্ট কী হবে? কমবে। আর সেলিং প্রাইস কমলে ব্রেক ইভেন পয়েন্ট কী হবে? বাড়বে। আমি কি বুঝাতে পারতেছি? তাহলে ব্রেক ইভেন পয়েন্টের সাথে সেলিং প্রাইসের সম্পর্কটা কি? নেগেটিভ। সেলিং প্রাইস যত বাড়বে ব্রেক ইভেন পয়েন্ট তত কমবে, সেলিং প্রাইস যত কমবে ব্রেক ইভেন পয়েন্ট তত বাড়বে। বুঝতে পারছো? গুড। তো কোয়েশ্চেনটা কি ছিল? প্রতি ইউনিট বিক্রয় মূল্য কোম্পানির ব্রেক ইভেন পয়েন্টকে কীভাবে প্রভাবিত করে? আমরা বলতে পারি যে প্রতি ইউনিট বিক্রয় মূল্য কোম্পানির ব্রেক ইভেন পয়েন্টকে নেগেটিভলি, ঋণাত্মকভাবে বা বিপরীতভাবে প্রভাবিত করে। স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয় এবং অন্যান্য উপাদানগুলো বা উপকরণগুলো অপরিবর্তিত অবস্থায় যদি শুধুমাত্র প্রতিষ্ঠানের প্রতি ইউনিট বিক্রয় মূল্য বৃদ্ধি পায়, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের ব্রেক ইভেন পয়েন্ট হ্রাস পায়। শুধুমাত্র প্রতি ইউনিট বিক্রয় মূল্য হ্রাস পায়,
সেক্ষেত্রে প্রতিষ্ঠানের ব্রেক ইভেন পয়েন্ট কী হবে, বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছ? সহজ না বলো? এগুলো মনোযোগ না দিলে মুখস্থ করে রাখতে পারবে না, বুঝার জিনিস। একটা কোয়েশ্চেন দিয়ে দেখছো কতগুলো অ্যানালাইসিস করা যায়। এখানে বলতে পারতো যে প্রতিষ্ঠানের স্থির ব্যয় ব্রেক ইভেন পয়েন্টকে কীভাবে প্রভাবিত করে, আনসার করা যেত না? প্রতিষ্ঠানের পরিবর্তনশীল ব্যয় কীভাবে ব্রেক ইভেন পয়েন্টকে প্রভাবিত করে, বলতেই পারে, তাই না? আচ্ছা স্যার, ওকে, এবার গ কি বলছে দেখো, গ উভয় মডেলের ক্যামেরার কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করো। গতে কি বললো? উভয় মডেলের ক্যামেরার কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করো। স্যার কন্ট্রিবিউশন মার্জিন এই কথাটাকে আমরা আরেকটা নামে রাখতে পারি, সেটা কি? দত্তাংশ। তো কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বা দত্তাংশ অনুপাত একই কথা, অথবা অনুদান অনুপাত, এটাও কি একই কথা। তাহলে আমরা গতে কি করব? কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বা দত্তাংশ অনুপাত কি করব? নির্ণয় করব, রাইট? আচ্ছা, যে কোনো কিছুর অনুপাত নির্ণয় করার ইজিয়েস্ট ফর্মুলা এই অধ্যায়ের জন্য, যে কোনো কিছুর অনুপাত যদি তোমাকে নির্ণয় করতে বলে, তুমি যার অনুপাত নির্ণয় করতে বলবে তাকে কোথায় যেন বসাবা? উপরে। আর নিচে কাকে বসাবা? বিক্রয়কে। তার ফর্মুলাটা হলো এরকম, যে কোনো কিছুর অনুপাত নির্ণয় করতে বললে আমরা একটা দাগ দিব, দাগের নিচে অলওয়েজ কাকে বসাবো বলো? মোট বিক্রয়কে। অলওয়েজ কাকে বসাবো? আর যার অনুপাত তাকে কোথায়? উপরে। তাহলে এখানে কি কার অনুপাত তুমি নির্ণয় করতে যাচ্ছ বলো তো? কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। তাহলে উপরে কাকে বসাচ্ছ? কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে উপরে বসাবা কাকে? কন্ট্রিবিউশন মার্জিনকে। নিচে বসাবা কাকে? মোট বিক্রয়কে। গুণ দিবা কি দিয়ে? 100 দিয়ে। তাহলে আমরা যেই মানটা পাবো এই মানটাই কি? কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। বুঝতে পেরেছে? তাহলে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করা যাবে না? ইয়েস। তাহলে চলো আমরা নির্ণয় করি। কয়টা নির্ণয় করবো বলো তো? দুইটা। একটা হলো কি মডেল 1-এর, আরেকটা কি মডেল 2। এবং দেখো তো আমাদের কি কন্ট্রিবিউশন মার্জিন বের করার দরকার আছে? নো। মডেল 1-এর কন্ট্রিবিউশন মার্জিন কত আমরা কি জানি? ইয়েস জানি। কত? 30 লাখ। মডেল 2-র কন্ট্রিবিউশন মার্জিন কত আমরা কি জানি? ইয়েস। কত? 80 লাখ। মডেল 1-এর মোট বিক্রয় কত আমরা জানি? ইয়েস 1 কোটি। মডেল 2-র মোট বিক্রয় কত জানি? ইয়েস কত? 1 কোটি। তাহলে বলো তো গ এটা করা কি অনেক কঠিন? একদমই না, খুবই ইজি, রাইট? তো চলো করে ফেলি। আচ্ছা, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয়। ওকে, ফার্স্টে মডেল 1-এরটা করে ফেলি। সমান সমান। আচ্ছা, সমানটা এখানে দেওয়ার কথা, জায়গা নাই দেখে আমি নিচে দিলাম। উপরে আমরা কাকে বসাবো বলো? কন্ট্রিবিউশন মার্জিন। আর নিচে মোট বিক্রয় ইন্টু 100। আচ্ছা, তাহলে মডেল 1-এর কন্ট্রিবিউশন মার্জিন কত? 30 লাখ, তাই না? এবং মোট বিক্রয় কত? 1 কোটি ইন্টু 100 ইকুয়াল কত স্যার? 30%। 30%। ওকে, এবার আসলে আমরা মডেল 2 করি। আচ্ছা, মডেল 2 সেম কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ইকুয়াল, তাহলে উপরে সেম আমরা কি বসাবো? কন্ট্রিবিউশন মার্জিন বসাবো। আচ্ছা, সূত্র লেখার দরকার নেই, একবার লিখলেই হয়। তাহলে মডেল 2-র কন্ট্রিবিউশন মার্জিন কত? 80 লাখ। তাহলে আমরা উপরে বসাচ্ছি 80 লাখ। আর নিচে কাকে বসাবো? মোট বিক্রয়কে। কন্ট্রিবিউশন মডেল 2-র মোট বিক্রয় কত? 1 কোটি ইন্টু 100, 0.80 ইন্টু 100 ইকুয়াল 80%। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কত স্যার? 80%। হলো? গুড। আচ্ছা, এবার আসলে আমরা ঘ করব। ঘ। আচ্ছা, গ তো খুবই সহজ ছিল, রাইট? এবার আমরা ঘ করি। একটু দেখো প্লিজ। আচ্ছা, ঘ কি বললো?
পরে উঠাও একটু দেখো, উদ্দীপকের উভয় মডেলের সমচ্ছেদ বিন্দু এবং নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো। উভয় মডেল অর্থাৎ মডেল 1-এর সমচ্ছেদ বিন্দু কত সেটা নির্ণয় করতে হবে এবং নিরাপত্তা প্রান্ত কত সেটাও নির্ণয় করতে হবে। ওকে, সেমভাবে মডেল 2-রও কী করতে হবে, সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে হবে এবং নিরাপত্তা প্রান্ত নির্ণয় করতে হবে, রাইট? দেন কি বললো, মানগুলোর মধ্যকার ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। অর্থাৎ মডেল 1-এর যে মানগুলো তুমি পাবা সমচ্ছেদ বিন্দু নিরাপত্তা প্রান্ত, মডেল 2-র সমচ্ছেদ বিন্দু নিরাপত্তা প্রান্ত নিশ্চয়ই সেম হবে না, ভিন্ন হবে। কেন ভিন্ন হচ্ছে তার কারণটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। ওকে, আচ্ছা, তো আমরা ফার্স্টে মডেল 1-এরটা করি। হ্যাঁ, মডেল 1। স্যার, মডেল 1-এর আমরা কয়টা জিনিস নির্ণয় করব বলো তো? একটা কি সমচ্ছেদ বিন্দু, আরেকটা কি নিরাপত্তা প্রান্ত। আচ্ছা প্লিজ পরে উঠাও একটু দেখো। আচ্ছা, সমচ্ছেদ বিন্দু ব্রেক ইভেন পয়েন্ট ইকুয়াল, দেখো ব্রেক ইভেন পয়েন্টের সাধারণ সূত্র যেটা ফিক্সড কস্ট, এটাকে আমরা ভাগ দিব সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট দিয়ে, রাইট? তাই না বলো? এখন বলো তো, আমাদের এই কোয়েশ্চেনের মধ্যে বিক্রয় মূল্য দেয়া আছে না নাই? বাট এটা কি পার ইউনিট? সেলিং প্রাইস দেয়া আছে বাট পার ইউনিটে আছে না টোটাল? আচ্ছা, তাহলে টোটাল সেলিং প্রাইসকে কি করতে হয়? সেলস ইউনিট দিয়ে ভাগ দিতে হয়। মোট বিক্রয় মূল্যকে ভাগ দিতে হয় কি দিয়ে? বিক্রয় একক দিয়ে, তাই না? তাহলে আমরা কি পেয়ে যাব? একক প্রতি বিক্রয় মূল্য পেয়ে যাব। আমি যেটা বুঝাইতে চাইতেছি বুঝতেছো? বুঝাতে চাচ্ছি যেটা, সেটা কি বুঝতেছো? আচ্ছা, ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয়ের ফর্মুলা কি? ফিক্সড কস্ট। এখন বলো, মডেল 1-এর ফিক্সড কস্ট জানা আছে না নাই? আছে 20 লাখ। ভাগ দিব কি দিয়ে? সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে। শুধু সেলিং প্রাইস দিয়ে ভাগ দেই? যে বলবা সেলিং প্রাইস দিয়ে ভাগ, সে কি ঠিক বলছো না ভুল? ভুল বলছো। শুধু সেলিং প্রাইস দিয়ে কিন্তু আমরা ভাগ দিব না, আমরা ভাগ দিব কি দিয়ে? সেলিং প্রাইস পার ইউনিট, অর্থাৎ প্রতি এককের বিক্রয় মূল্য দিয়ে। এখন বলো, সেলিং প্রাইস কি আমাদের জানা আছে না নাই? আছে। বিক্রয় মূল্য জানা আছে না নাই? মডেল 1-এর কত? এটা কি এক পিসের না, এটা মোট? তারপরে আমার সেলিং প্রাইস জানা আছে বাট মোট আকারে জানা আছে, মোট বিক্রয় মূল্য জানা আছে। বাট আমার কি মোট বিক্রয় মূল্য দরকার না এক পিসের বিক্রয় মূল্য দরকার? তাহলে মোট বিক্রয় মূল্য কি আমি বিক্রয় সংখ্যা দিয়ে ভাগ দিব, তাহলে কি পেয়ে যাবো? এক পিস। এখন বলো, এই কোয়েশ্চেনে কোথাও বলছে যে আমরা কত পিস ক্যামেরা বিক্রি করছি? বিক্রয় সংখ্যা দেয়া আছে? বলো সবাই বলো, বিক্রয় সংখ্যা দেয়া আছে? না। তাহলে মোট বিক্রয় মূল্যকে বিক্রয় সংখ্যা দিয়ে যদি ভাগ দিই, দেখো সেলিং প্রাইস পার ইউনিট পাওয়া যাবে। সেটা হলো কি মোট বিক্রয় মূল্য, এটাকে ভাগ দিব কি দিয়ে? বিক্রয় সংখ্যা দিয়ে। তো মোট বিক্রয় মূল্য আমার 1 কোটি জানা আছে, কিন্তু বিক্রয় সংখ্যা কি জানা আছে যে আমি মডেল 1 কয় পিস বিক্রি করছি? যদি জানা না থাকে তাহলে বলো এই সেলিং প্রাইস পার ইউনিট এটা কি বের করা সম্ভব? যদি এটা সম্ভব না হয় তাহলে এই ফর্মুলাটা কি লেখা সম্ভব না। আমি কি বুঝাইতে পারতেছি যে ব্রেক ইভেন পয়েন্টের স্বাভাবিক সূত্র কি? ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। এখন আমার সেলিং প্রাইস জানা আছে 1 কোটি, বাট এটা মোট, আমার তো মোট দরকার না, আমার কি সেলিং প্রাইস পার ইউনিট। আবার আমার ভ্যারিয়েবল কস্টও জানা আছে, ভ্যারিয়েবল কস্ট জানা আছে না নাই? 70,000, বাট এটা কি মোট, আমার কি মোট দরকার না পার ইউনিট? কিন্তু আমি কি সেলিং প্রাইস পার ইউনিট বের করতে পারতেছি? পারতেছি না। ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট কি বের করতে পারতেছি? যেহেতু আমি সেলিং প্রাইস পার ইউনিট জানি না, বের করাও সম্ভব না। ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট এটাও বের করা যায়, কিভাবে যায়? মোট পরিবর্তনশীল ব্যয়কে ভাগ দিতে হবে কি দ্বারা? বিক্রয় সংখ্যা দ্বারা। যদি আমাদের এই কোয়েশ্চেনে কোথাও বিক্রয় সংখ্যা দেয়া থাকতো তাহলে কিন্তু আমি মোট বিক্রয় মূল্য থেকে সেলিং প্রাইস পার ইউনিট বের করতে পারতাম, মোট পরিবর্তনশীল ব্যয় থেকে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট বের করতে পারতাম। বাট আমাদের এই প্রশ্নের মধ্যে মোট বিক্রয় মূল্য মোট পরিবর্তনশীল ব্যয় দেয়া আছে, কিন্তু বিক্রয় সংখ্যাটা দেয়া নেই। না থাকার কারণে আমি সেলিং প্রাইস পার ইউনিট বের করতে পারবো না, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট বের করতে পারবো না। যেহেতু আমি সেলিং প্রাইস পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট জানি না, বেরও করা সম্ভব না, সেহেতু এই ফর্মুলাটা ব্রেক ইভেন পয়েন্টের এই ফর্মুলাটা ইউজ করা যাবে না। কারণ আমি সূত্রটা লিখলাম, এন্ড আমি ফিক্সড কস্ট না হয় বসালাম কত? 20 লাখ। সেলিং প্রাইস পার ইউনিট কই পাবো?
ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট কই পাবো? সম্ভব পাওয়া না। তাহলে যখন তুমি ব্রেক ইভেন পয়েন্টের এই কমন ফর্মুলাটা ইউজ করতে পারবা না, শুধুমাত্র তখনই তুমি অ্যানাদার ফর্মুলা ইউজ করবা, অল্টারনেটিভ ফর্মুলাটা ইউজ করবা। তাহলে ব্রেক ইভেন পয়েন্টের অল্টারনেটিভ ফর্মুলা কোনটা? ইউজুয়ালি আমরা যে ফর্মুলাটা ইউজ করি ওটা যদি ইউজ করা মানে অ্যাপ্লাই করা না যায়, সেক্ষেত্রে আমরা যে অল্টারনেটিভ ফর্মুলাটা ইউজ করব সেটা হলো ফিক্সড কস্টকে আমরা ভাগ দিব দত্তাংশ অনুপাত দ্বারা। কি দ্বারা? দত্তাংশ অনুপাত দ্বারা ভাগ দিব। ওকে, এই ফর্মুলাটা আমরা কখন অ্যাপ্লাই করব? যখন এসপিপিইউ ভিসিপিইউ নাই, বেরও করা সম্ভব না, শুধুমাত্র তখন। আর না হলে কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করব না। আমরা সবসময় ব্রেক ইভেন পয়েন্টের প্রথম ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ওইটা কোনো কারণে যদি অ্যাপ্লাই করা না যায়, শুধুমাত্র অল্টারনেটিভ অপশন হিসেবে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ওকে, আচ্ছা। তো কেউ যদি এটাকেই মেন ফর্মুলা ধরে নাও, ধরতে পারো, তাতে কিছুই যায় আসে না। বাট আমি তোমাদের একটা পলিসি শিখালাম, কারণ চিন্তা করারও তো তোমার একটা শেপ দরকার, তাই না? ওকে ফাইন, তাহলে আমি এইখানে যদি বসাই মান, আমরা কিন্তু মডেল 1-এর কাজ করতেছি, তাই না বলো? তাহলে মডেল 1-এর আমরা কয়টা জিনিস নির্ণয় করব? দুইটা, সমচ্ছেদ বিন্দু আর কি স্যার? নিরাপত্তা প্রান্ত। তো ফার্স্টে আমরা কি নির্ণয় করতেছি? সমচ্ছেদ বিন্দু। এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলা, এই ফর্মুলা অনুযায়ী যে মানটা বের হবে, ওই মানটা কিন্তু টাকা হবে। কি হবে? টাকা হবে। বিইপি কি হবে? টাকা। তাহলে এই বিইপিটা হচ্ছে টাকায়। হ্যাঁ, আচ্ছা, এখন মডেল 1-এর স্থির ব্যয় আমরা জানি নাকি জানি না? জানি। কয় টাকা স্যার বলো তো? 20 লাখ টাকা, রাইট? আচ্ছা, এবং দত্তাংশ অনুপাত আমরা জানি নাকি জানি না? জানি। কত? ওই যে গতে করেছিলাম 30%। কত? 30%। তাহলে 0.30। আমরা ডিরেক্ট পার্সেন্ট বসাবো না, পার্সেন্টকে পয়েন্ট করে দিব। ইকুয়াল, এবার আমরা 20 লাখকে 0.3 দিয়ে ভাগ করব। ক্যালকুলেটর প্লিজ। আচ্ছা, তো আমরা এখন কি করব? 20 লাখকে ভাগ দিব 0.30 দিয়ে, ভাগ 0.30 ইকুয়াল, তাহলে কত হচ্ছে? 66,66,667 টাকা। টাকা অবশ্যই এটা প্রায় লিখে দিবা। হ্যাঁ, ওকে। তাহলে দেখো মডেল 1-এর ব্রেক ইভেন পয়েন্ট টাকাটা আমরা পেয়ে গেলাম। কত টাকা স্যার? 66,66,667 টাকা। পয়েন্ট লেখার দরকার নেই। আচ্ছা, এবার আসো, এই যে আমরা মডেল 1-এর ব্রেক ইভেন পয়েন্টটা পেয়ে গেলাম, তো মডেল 1-এর মোট বিক্রয় আমাদের জানা আছে না নাই? মোট বিক্রয় কিন্তু জানা আছে। তো মোট বিক্রয়টা কয় ভাগ হয়ে যায় বলো তো? 2 ভাগ। মোট বিক্রয়ের একটা অংশকে আমরা কি বলি? ব্রেক ইভেন পয়েন্ট। আরেকটা অংশকে আমরা কি বলি? নিরাপত্তা প্রান্ত। তাহলে আমরা মোট বিক্রয় থেকে যদি সমচ্ছেদ বিক্রয় বাদ দিই, বিয়োগ করি, যেই রেজাল্টটা পাবো, রেস্ট অফ দ্য অ্যামাউন্ট অফ টোটাল সেল উইল বি কল মার্জিন অফ সেফটি বা নিরাপত্তা প্রান্ত, রাইট? তাহলে আমরা এখন এটা তো এক কী করলাম? ব্রেক ইভেন পয়েন্ট। 2 আমরা এখন কি করব? নিরাপত্তা প্রান্ত নির্ণয় করব, রাইট? আচ্ছা, আর এই নিরাপত্তা প্রান্তটা বের হবে কিসের? টাকায় বের হবে। হ্যাঁ, তাহলে আমরা এখন কি করব? মোট বিক্রয় টাকা, এখান থেকে মাইনাস করব ব্রেক ইভেন পয়েন্ট টাকা। ওকে স্যার, তো মোট বিক্রয় টাকা কত টাকা? 1 কোটি টাকা, মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট কত টাকা? 66,66,667 টাকা, ইকুয়াল, এখন যদি আমরা মাইনাস করে দিই তাহলে কত হয়? 33,33,333 টাকা হয় প্রায়। ওকে, তাহলে মডেল 1-এর নিরাপত্তা প্রান্ত কত টাকা হলো? এই যে মোট বিক্রয় 1 কোটি টাকা থেকে ব্রেক ইভেন পয়েন্ট 66,66,667 টাকা মাইনাস করলাম, আমরা রেজাল্ট পেলাম কত? 33,33,333 টাকা। এই 33,33,333 টাকাই কি? নিরাপত্তা প্রান্ত। ওকে
স্যার দেখো স্থির ব্যয়কে দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ দিলে কি পাওয়া যায়? ব্রেক ইভেন পয়েন্ট। আমরা কিন্তু আরেকটা কথা জানি, এই যে নিরাপত্তা প্রান্ত, এটা তো অ্যাজ ইউজুয়াল ফর্মুলা, অ্যাজ ইউজুয়াল ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা বের করলাম। আমরা একটা অল্টারনেটিভ ফর্মুলাও জানি, সেটা কি বলো তো? সেটা হলো মুনাফাকে যদি আমরা দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ দেই তাহলে কি পাবো? নিরাপত্তার প্রান্ত। কি পাবো? এই যে স্থির ব্যয়কে দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ দিলে কি পাওয়া যায়? ব্রেক ইভেন পয়েন্ট। স্থির ব্যয়কে, এই যে স্থির ব্যয়কে দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ দিলে কি পাওয়া যায়? ব্রেক ইভেন পয়েন্ট। আর মুনাফাকে দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ দিলে কি পাওয়া যায়? নিরাপত্তা প্রান্ত। দেখো আমি প্রুফ করে দেখ। আচ্ছা আমাদের মডেল 1-এর মুনাফা কত? 10 লাখ। এই 10 লাখকে আমরা এখন ভাগ দিব কি দিয়ে? দত্তাংশ অনুপাত দিয়ে। মডেল 1-এর দত্তাংশ অনুপাত কত? 30%। আচ্ছা 30% দিয়ে ভাগ দাও। 10 লাখকে যদি 30% দিয়ে ভাগ দাও, দেখো রেজাল্টটা কি বের হয়। এই যে 10 লাখ ভাগ 30% ইকুয়াল, দেখো বের হচ্ছে 33,33,333। দেখো মিলছে? তাহলে আমরা মোট বিক্রয় থেকে ব্রেক ইভেন পয়েন্ট বাদ দিলে কি পাচ্ছি? নিরাপত্তা প্রান্ত। আবার আমরা যদি মুনাফাকে দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ দিই তাহলেও আমরা কি পাবো? তার মানে ইউ হ্যাভ টু অল্টারনেটিভ অপশনস অর টু অল্টারনেটিভ মেথডস। ওকে, তোমার যেটা খুশি তুমি সেটাই কি করতে পারো? অ্যাপ্লাই করতে পারো, তোমার ইচ্ছা। ওকে, সহজ না বিষয়টা? আচ্ছা তাহলে আমরা মডেল 1-এর ক্ষেত্রে যা যা করলাম, এখন বলো তো আমরা মডেল 2-র ক্ষেত্রে কি করব? সেম কাজগুলোই করব, তাই না? তোমাকে কি শুধুমাত্র মডেল 1-এর ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু এবং নিরাপত্তা প্রান্ত বের করতে বলছে, নাকি উভয় মডেলেরই? উভয় মডেলেরই, তাই না? তাহলে এটা হলো কি মডেল 1। এখন আমরা মডেল 2 করে ফেলি। হ্যাঁ, আচ্ছা তো আমরা এখানে লিখি মডেল 2। আচ্ছা সব মুছার দরকার নেই, আমি এখান থেকে একটু মুছে দিই। আচ্ছা মডেল 2, তো মডেল 2-র ফার্স্টে আমরা কিন্তু ঘ করতেছি। ফার্স্টে আমরা কি করব স্যার? আচ্ছা আসো আমি একটা দুষ্টামি করি। হ্যাঁ, দুষ্টামিটা হলো এখানে ব্রেক ইভেন পয়েন্ট যেভাবে নির্ণয় করছি মডেল 2-তে তার উল্টা করে বের করব। আর এখানে আমি নিরাপত্তা প্রান্ত যেভাবে বের করছি মডেল 2-তে তার উল্টা করে বের করবো। মানে দুইটা আমি অপশনই তোমাদেরকে দেখাই দিই। হ্যাঁ, তুমি চাইলে মডেল 2 সেম ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, না আমি একটু অল্টারনেটিভ ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে দেখাই। হ্যাঁ, আচ্ছা ফার্স্টে ধরো ফার্স্টে আমি নিরাপত্তা প্রান্ত নির্ণয় করব। তো নিরাপত্তা প্রান্ত, নিরাপত্তা প্রান্ত আচ্ছা ইকুয়াল, নিরাপত্তা প্রান্তের ফর্মুলা কি হবে? আমরা সবাই জানি নিরাপত্তা প্রান্তের ফর্মুলা কি? মোট বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু। এখন বলো মডেল 2-র মোট বিক্রয় আমরা জানি, সমচ্ছেদ বিন্দু জানি? জানি না। আচ্ছা তাহলে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম না, আমি অল্টারনেটিভ ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। সেটা কি? মডেল 2-র মুনাফা কত? এই 10 লাখকে আমি ভাগ দেব কি দিয়ে? মডেল 2-র দত্তাংশ অনুপাত দিয়ে, তাই না? তাহলে আমরা এটা জানি যে মুনাফাকে দত্তাংশ অনুপাত দিয়ে যদি ভাগ করা হয়, মুনাফাকে ভাগ করা লাগবে কি দিয়ে? দত্তাংশ অনুপাত দিয়ে। তাহলে কি পাওয়া যাবে? নিরাপত্তা প্রান্ত পাওয়া যাবে, তাই না? বলো, ওই যে একটু আগে যে দেখাইলাম এটাকে আমরা 30% দিয়ে ভাগ দিয়ে এই রেজাল্টটা মিলে গেছিলো না? তো আমরা ধরো মানে মডেল 2-র ক্ষেত্রে এই নিয়মটা অ্যাপ্লাই করতেছি, এটা হচ্ছে শেখার জন্য। তুমি কিন্তু আমি আবারও বলি মডেল 1 যেভাবে করছো মডেল 2 হুবহু সেইভাবে সেমভাবে সেম মেথডে করে ফেলতে পারো, বাট আমি অল্টারনেটিভ মেথডগুলো দেখাচ্ছি আর কি। আচ্ছা তাহলে মুনাফা, মুনাফা কত টাকা বলো? মডেল 2-র মুনাফা কত? হ্যাঁ এই যে 10 লাখ, 10 লাখ। আর মডেল 2-র দত্তাংশ অনুপাত কত? 80%, তার মানে 0.80 ইকুয়াল কত হয়? 12,50,000। কত স্যার? 12,50,000। অবশ্যই এটা কি হবে? টাকা হবে, কারণ আমরা যদি দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ দিই যে রেজাল্টটা বেরোয় এটা কি হয়? টাকা। এবার বলো 2 আমরা কি করব? ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করব, তাই না? বলো। আচ্ছা ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করার সূত্র কি?
মোট বিক্রয় মূল্য, এখান থেকে মাইনাস করতে হয় কি নিরাপত্তা প্রান্ত। দেখো মোট বিক্রয় মূল্য থেকে ব্রেক ইভেন পয়েন্ট বাদ দিলে কি পাওয়া যায় নিরাপত্তা প্রান্ত, আর মোট বিক্রয় মূল্য থেকে নিরাপত্তা প্রান্ত বাদ দিলে কি পাওয়া যাবে ব্রেক ইভেন পয়েন্ট পাওয়া যাবে। তাহলে আমি ব্রেক ইভেন পয়েন্ট এইভাবে বের করতে পারি নাকি পারি না, আমি উল্টা মেথড ইউজ করতেছি নাকি। আচ্ছা, তো তোমরা কি কনফিউজড হয়ে যাচ্ছ, কনফিউজড হচ্ছ? আমি ইচ্ছা করে কিন্তু উল্টা মেথডগুলো ইউজ করতেছি শেখার জন্য, তোমাদের প্র্যাকটিসের জন্য। তাহলে মোট বিক্রয় মূল্য কত বলো তো স্যার? মডেল টুর মোট বিক্রয় মূল্য কত? 1 কোটি টাকা মাইনাস নিরাপত্তা প্রান্ত কত না 12,50,000 টাকা ইকুয়াল, তাহলে 1 লাখ থেকে আমি 12,50,000 এখন যদি মাইনাস করি তাহলে কত হয়? ওইখানে 87,50,000 টাকা হয়, তাই না বলো? 87,50,000 টাকা। বুঝতে পেরেছ? ওকে, এবার দেখো আমি যদি প্রুফ করে দেখাই, হ্যাঁ প্রুফ করি, হ্যাঁ যেমন এই মেথডে আমি মডেল 2তে আছি, কিন্তু দেখো বিইপি, ধরো আমি ফার্স্টে বিইপি নির্ণয় করলাম, তাহলে আমি উপরে কি বসাবো বলো তো? ফিক্সড কস্ট। তাহলে মডেল 2-র ফিক্সড কস্ট কত? 70,000, তাই না? সরি 70 লাখ, ভাগ দেব কি দিয়ে? দত্তাংশ অনুপাত দিয়ে, কত? 0.80 ইকুয়াল, তাহলে 70 লাখকে ভাগ দিচ্ছি 0.8 দিয়ে, তাহলে হয় কত? 87,50,000 টাকা। দেখো মিলছে? ব্রেক ইভেন পয়েন্ট মিলছে, দুইটা মিলছে। আচ্ছা, 2 নিরাপত্তা প্রান্ত যদি নির্ণয় করতে চাই, আচ্ছা নিরাপত্তা প্রান্ত, রাইট? নিরাপত্তা প্রান্ত কিভাবে পাওয়া যায়? মোট বিক্রয় মূল্য থেকে বিইপি মাইনাস হবে, তাহলে মোট বিক্রয় মূল্য মডেল 2 কত? 1 কোটি মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট কত? 87,50,000 নাকি ইকুয়াল, দেখো কত হয়? 12,50,000। মানে এখানে যেভাবে আমি নির্ণয় করলাম মডেল 1, মডেল 2 কিন্তু আমি সেমভাবেই নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে মান বিইপি কত বের হবে? 87,50,000। আমি যদি অল্টারনেটিভ মেথডটা অ্যাপ্লাই করি তাহলেও মান কত? 87,50,000। আবার আমি মডেল 1-এর মতো মডেল 2 নিরাপত্তা প্রান্ত নির্ণয় করলে কত হয়? 12,50,000। আর আমি যদি অল্টারনেটিভ মেথড অ্যাপ্লাই করি তাহলেও কত হয়? ঠিক আছে, মিলতেছে? তার মানে তুমি কিন্তু ভিন্ন ভিন্ন মডেল অ্যাপ্লাই করতে পারো, ভিন্ন ভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। তার মানে ম্যাথ হচ্ছে জাস্ট গেমের মতো, এটা মজার জিনিস। তুমি মানে তোমার কনসেপ্ট যত গ্রো করবা, যত ক্লিয়ার করবা, তুমি তত অল্টারনেটিভ মেথড কী করতে পারবা? অ্যাপ্লাই করতে পারবা সেম ম্যাথ সলিউশনের ক্ষেত্রে। তুমি একটা নিয়মে করলা, বান্ধবী আর একটা নিয়মে করলো, তাই না? সবাই কমন প্যাটার্নটা ফলো করতেছে, তুমি একটু ডিফারেন্ট প্যাটার্ন ফলো করলা, টিচারের কাছে হিরো হয়ে গেলা নাকি? বিষয়টা এরকম। টিচারও তোমার খাতা দেখে শিখলো, ও আচ্ছা এই মেয়েটা এইভাবেও তো করতে পারে, করা যায়, তাই না? আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। ও এতটুকু তো তুমি করলা, আচ্ছা এই পর্যন্ত তো তুমি করছো, রাইট? আচ্ছা, তো এই পর্যন্ত করে যদি রেখে দাও, তুমি কি মার্কস পাবা ফুল মার্কস? নো, টিচার কিন্তু মার্কস কাটবে। বিকজ তোমাকে এখানে কমেন্ট করতে হবে, মন্তব্য করতে হবে যে কেন মডেল 1-এর ব্রেক ইভেন পয়েন্ট ও নিরাপত্তা প্রান্ত এবং মডেল 2-র ব্রেক ইভেন পয়েন্ট এবং নিরাপত্তা প্রান্ত ভ্যারি করতেছে, চেঞ্জ হচ্ছে। যদিও উভয়ের মোট বিক্রয় কি সেম, যদিও উভয়ের মুনাফা কি সেম, মডেল 1 অ্যান্ড মডেল 2 উভয়ের মোট বিক্রয় মোট মুনাফা কি সেম, কিন্তু ব্রেক ইভেন পয়েন্ট নিরাপত্তা প্রান্ত মডেল 1-এর একরকম, মডেল 2-র কি। কেন এটা হচ্ছে? রিজনটা কি? এই মানগুলোর পরিবর্তনের কারণটা কি? কারণ হলো দত্তাংশ অনুপাত, সোজা কথা। কারণ কি? দত্তাংশ অনুপাত। এই যে আমি যে মানগুলো নির্ণয় করতেছি, এই মানগুলো নির্ণয় করতে গিয়ে দেখো আমার কি লাগতেছে? ফিক্সড কস্ট লাগতেছে, কি লাগতেছে? মুনাফা লাগতেছে, কি লাগতেছে?
দত্তাংশ অনুপাত লাগতেছে। তাহলে আমরা বলতে পারি যে প্রতিষ্ঠানের মানে মডেল 1 অ্যান্ড মডেল 2-র মুনাফার পরিমাণ যদিও সেম, যদিও সমান, কিন্তু পরিবর্তনশীল ব্যয়, তারপরে হলো কন্ট্রিবিউশন এবং স্থির ব্যয়ের পরিবর্তনের কারণে উভয় কোম্পানির বা উভয় মডেলের ব্রেক ইভেন পয়েন্ট ও নিরাপত্তা প্রান্তের মধ্যে পরিবর্তন ঘটতেছে। সহজ কথায় বলতে গেলে দত্তাংশ অনুপাতের কারণে এবং স্থির ব্যয়ের কারণে উভয় মডেলের ব্রেক ইভেন পয়েন্ট ও নিরাপত্তা প্রান্তের মধ্যে পরিবর্তন ঘটতেছে। ওকে স্যার, সবাই বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে ম্যাথটা এখানেই শেষ।